আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কোটা সংস্কারে আইনের দাবিতে কাল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ না করে আদালতে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় স্কিম এবার নয়, আগামী বছর থেকে জানালেন কাদের। আলোচনা ফলপ্রসূ বলছেন শিক্ষক নেতারা। বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানির অনুমতি। ভোগ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। সমন্বয়হীনতা ও খাল দখলের কারণে রাজধানীতে জলজট, দাবি সিটি কর্পোরেশনের। বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার তাগিদ। শরীয়তপুরে নিখোঁজের ২৮ ঘণ্টা পর হাসপাতালে শৌচাগারে মিলল রোগীর মরদেহ। দায়িত্ব অবহেলার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা। দাবি আদায় না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, পরিস্থিতি খোলা হলে তার দায় সরকারকেই নিতে হবে। নাহিদ আরও জানান, জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাশের দাবিতে শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। কাল সকালে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে সেদিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। কোটা আন্দোলন নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ছাত্রলীগ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নেতারা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও পেশাদার আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের আশায় জনদুর্ভোগ বাড়াচ্ছে। বিচার বিভাগের পর্যবেক্ষণ কোটা সংস্কারের পক্ষে গেলেও আন্দোলনকারীরা মেধার টেন্ডার নিয়ে তামাশা করছেন বলেও দাবিদার। এবং বাস্তবসম্মত সমাধানের আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ না করে আদালতে গিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৮ সালে কোটা উঠিয়ে দেওয়া হয়, পরে বিচার বিভাগ থেকে বার্তা আসে আবারও কোটা চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়ে ছাত্র সমাজ সড়ক ও রেলপথ অবরোধ করছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্দেশে স্থিতাবস্থা জারি করেছে। এই কারণে কোটা সংস্কার আন্দোলন থামানো উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা অবরোধ না করে আদালতে এসে কথা বললে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছে। কাজে আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন থামানো উচিত। বিরোধী শক্তি ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কিংবা জনভোগান্তি সৃষ্টি হয় তাহলে সরকার বসে থাকবে না, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি থেকেই কোটা বাতিল করেছিল সরকার।
আদালত সেটা পুনর্বহাল করেছে। আপিল বিভাগের রায়ের জন্য আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বানও জানান হাসান মাহমুদ। ওই বিএনপি সহ অন্যরা ইন্ধন দিচ্ছে, তাদেরকে বলবো কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বিল করেছিল, সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন উদ্দেশ্যে কেউ কেউ অনুপ্রবেশ করেছে বলে সন্দেহ ডিবি প্রধান হারুনুর রশিদের। এরই মধ্যে রাজধানীর শাহবাগে পুলিশের কাজে বাধা আর গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত অনেককে আসামি করে মামলা হয়েছে। এরপরই হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে ডিবি। কোটা সংস্কারের দাবিতে গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভের সময় ভাঙচুর করা হয় পুলিশের একটি বিশেষায়িত গাড়ি। এই ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলার এজাহারে পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে আন্দোলনকারীরা। হামলায় সব মিলিয়ে ক্ষতি হয় ৫ লাখ টাকার। সরকারি কাজে বাধা, গতিরোধ, পুলিশকে আক্রমণের অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। বিক্ষোভের সময় হামলা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। মামলার পরে আন্দোলনকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। কোটার বিষয়টি বর্তমানে আদালতে আছে, তাই এ নিয়ে রাস্তায় আন্দোলন অযৌক্তিক বলছেন ডিবি প্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যয় স্কিম চলতি বছর নয়, 2025 সালে চালু হবে। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আলোচনা ফলপ্রসূ দাবি করলেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শিক্ষক নেতারা। এদিকে কোটা নিয়ে দাবির কারণে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন হতে পারে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই একে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পালন করেন অর্থ দিবস, পূর্ণ দিবস, কর্মবিরতি। সবশেষ 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে স্থবির শিক্ষা কার্যক্রম। সমস্যার সমাধানে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন 13 শিক্ষক প্রতিনিধি। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাও। পরে শিক্ষক নেতারা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের 2024 সালের 1 জুলাই থেকে প্রত্যয় স্কিমের যোগদানের তথ্য সঠিক নয়। এটি কার্যকর হবে 2025 সাল থেকে। 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে 2025-এর পরে সেটা তাদেরকে নিশ্চিত করা। বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। এ সময় কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই পদ্ধতি সংস্কার রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী। কোটা না থাকায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে বলেও দাবি তার। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। আইনের আওতার বাইরে গেলে তো শব্দটা we cannot do that. এছাড়া সরকারি চাকরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই কোটা থেকে সবচেয়ে কম নিয়োগ হয় বলে দাবি ওবায়দুল কাদেরের। আপিল বিভাগের রায়ের আগে কিছু বলবো। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা সহ সব ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, এই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পেশাদার বা দক্ষ ফুটবলার নয়, ব্যাংকারদের পায়ের জাদু বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এনে দিয়েছে উৎসবমুখর পরিবেশ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। খেলা শেষে বিজয়ী ইসলামী ব্যাংক পিএলসি এবং বিজিত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। তৃতীয় বিজয়ী দল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। এ সময় ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করত। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলোর দিকে আরও যেন সবাই মনোযোগী হয়। সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি। সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি, সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। ক্রীড়া সহ সব অঙ্গনে দেশের অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল গণভবনে বিকেল 4টায় হবে। এ সংবাদ সম্মেলনটি গত 8 জুলাই 3 দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তারও আশ্বাস মেলে। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানান শি জিনপিং। সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানি অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। সকালে কারণ বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কেউ ভোগ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে অস্থির আলু পেঁয়াজের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও ক্রেতাদের কিনতে হচ্ছে অস্বাভাবিক দামে। প্রতি কেজি আলুর দাম 65 টাকার উপরে, পেঁয়াজের কেজি 120 টাকা। টিসিবির হিসাবে এক মাসে আলুর দাম বেড়েছে 5% আর পেঁয়াজে 33% পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, সরকারি নজরদারি অভাবের সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার কবে নাগালে আসবে এমন প্রশ্ন ছিল বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে। জবাবে বলেন, দাম নিয়ন্ত্রণের জন্য আলু পেঁয়াজ আমদানি করা হবে। অতিবৃষ্টির কারণে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম বাড়ছে বলেও দাবি প্রতিমন্ত্রীর। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। ভোজ্য তেল আমদানির জন্য ব্রাজিল সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। অন্ততপক্ষে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরে নিখোঁজের 28 ঘন্টা পর সদর হাসপাতালে শৌচাগার থেকে বাবুল ব্যাপারী নামে এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার দুপুরে বাবুল ব্যাপারী নামে মাঝবয়সী কৃষক শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের জেনারেল বিভাগে ভর্তি হন। রাতে পরিবারের স্বজনরা হাসপাতালের শয্যায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তাকে না পেয়ে শুক্রবার বাড়ি ফিরে যান তারা। শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের শৌচাগারের প্রথম কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। সিস্টারেরা কয় যে আমের ছেলে পান না, সকালবেলা ছেলে পান না, তাই এখানে বই আছেন কামের জান গে। আমার মা কয় আমি আমার ছেলে পাই না, আমি জানকেই। রাত 2টার পর থেকে যে রুগী আমার নিখোঁজ হয়ে গেছে, তার মাকে কেন বলা হয়েছিল যে আপনার রুগী যখন নাই তাহলে আপনি এখানে থেকে কি করবেন, আপনি চলে যান। তবে এ অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে তারা। যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদী রেল স্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্টেশনের পুলিশ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে নিহত নারীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় 4 বছরের ছেলে সিনহা ও 3 বছরের মাইমুনাকে নিয়ে স্টেশন এলাকায় ঘুরতে আসেন সাবিনা বেগম। রেল লাইনের পাশে 2 সন্তানকে নিয়ে ছবি তুলছিলেন তিনি। এ সময় ট্রেনের হুইসেলে ভয় পেয়ে দৌড় দেয় সিনহা। তাকে বাঁচাতে ছুটে যান মা। এতে ট্রেনের ধাক্কায় মেয়ে ও মা মারা যান ঘটনাস্থলেই। আহত হয় ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মা ধরতে লইছিল, বাড়ি খায়া মা ও বাচ্চাটা তোলো পড়ে গেছে, ছোটো বাচ্চাটা তোলো পড়ে গেছে, বাড়ি খাইয়া এখানে ভালো হয়েছে। মহিলা ছবি তুলতেছিল আর বাচ্চা যে 2টা ছোটো ছিল, 2টা একটু মানে হাঁটতেছে, হাঁটার মধ্যে হঠাৎ করে রেলের ভিতরে চলে আসছে। ওই বাচ্চাকে বাঁচাইতে যায়, হ্যাঁ উনিও পড়ছে, এই ছোটো বাচ্চারাও মারা গেছে, আর যে বড় বাচ্চারা আছে, যে মেয়ে বাচ্চাটা বড় বাচ্চা ওইটা আহত হয়েছে, মারাত্মক আহত হয়েছে, এটা হসপিটালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, একটা অপমৃত্যু মামলা হবে, লাস্ট প্রসেস হবে আর কি, যেটা নিয়ম আছে বিধি মোতাবেক সেটাই হবে। সাভারে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। বিকেলে পৌরসভার রাজেশন এলাকার একটি বাড়ি থেকে ডাক্তার গাজী ইসমাইল হোসেন এবং মাহমুদা খাতুন পরশকে আটক করা হয়। পুলিশ জানায় ইসমাইল পরশ দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত ভুক্তভোগী শিশু। 1 বছর ধরে কাজ করলেও ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে। এই বেতনের টাকা চাইলে শিশুটির বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়। তাকে ছুরি দিয়ে নির্যাতন করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শিশুটিকে বাবা মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখায় ওই দম্পতি। এ নিয়ে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে গাজী ইসমাইল ও মাহমুদা খাতুনকে আটক করা হয়। শিশুটিকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজন গৃহকর্মীকে নির্যাতনের একটি তথ্য পেয়েছে। এই তথ্যটি আমরা গুরুত্ব সহকারে নিয়ে যে গৃহকর্তা যিনি বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাকে নির্যাতন করেছে, এই সংক্রান্ত প্রকৃত কী ঘটনা সেগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে, যা রোববারও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী এবং চিটাগাং বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসের শেষের যে দশক, এই সময় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা আছে। শুক্রবারে 3 ঘন্টার অতিবৃষ্টি 24 ঘন্টার বেশি সময় ভুগিয়েছে রাজধানীবাসীকে। দীর্ঘ সময় ধরে জলজটের কারণ হিসেবে অংশীজনদের সমন্বয়হীনতাকে দুষছে
দক্ষিণ সিটি কর্পোরেশন। আর খাল দখলকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন উত্তর সিটির কর্মকর্তারা। তবে নগর পরিকল্পনাবিদদের দাবি, নানা সময়ে নেওয়া উদ্যোগে যথাযথ বাস্তবায়ন হলে এমন পরিস্থিতি হতো না। শুক্রবার সকালে 3 ঘন্টার ভারী বর্ষণে ডুবে যায় রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, ধানমন্ডি, আজিমপুর, মতিঝিল সহ অনেক এলাকা। সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিও দেখা যায়। শনিবার এই ভোগান্তি রয়ে যায় কিছু এলাকায়। মতিঝিল এলাকায় পানি নামতে দুপুর গড়ায়। তবে বকশীবাজারের দুর্ভোগ পিছু ছাড়ে না। স্থানীয়দের শঙ্কা, পানি পুরোপুরি সরতে আরও একদিন লাগতে পারে। আমরা যখন দেখেছি পলিথিন, তারপর চিপসের খোসা, তারপর পানি বোতলগুলো, সেগুলো গিয়ে কিন্তু আমাদের ড্রেনেজের জায়গায় পানিগুলো পাস হবে, সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন অংশীজনদের সমন্বয়হীনতা রয়েছে। এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নগরের মানুষ। আমাদের অনেকগুলা কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের কিছু বিষয় আছে, সেগুলো আরো সুসমন্বিতভাবে করা উচিত। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে। উত্তর সিটির কিছু এলাকায় পরিদর্শনে নামেন কর্মকর্তারা, জানান খাল দখল সহ নানা কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তাটা আসলে একটা লং স্ট্যান্ডিং ইস্যু আর কি। তো আপনারা জানেন যে সিটি কর্পোরেশন ঢাকার 29টা খাল ডিমার্কেশনের কাজ শুরু করেছে এবং আমাদের ডিমার্কেশনের পরবর্তী পদক্ষেপে হবে খালগুলোকে এক্সকাভেট করা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, এই ভোগান্তি ঠেকাতে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। গত 4 বছরে সিটি কর্পোরেশনের কাছে যখন ড্রেনেজ সিস্টেমটার দায়িত্ব গেল, তারপর থেকে তারা রেগুলার কিছু কাজ করেছে, যেমন খালের উপরের স্তরের সারফেসে যে ময়লাগুলো আছে সেই ময়লা পরিষ্কার করা। এই সকল কাজেই মূলত বাজেটটা খরচ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তেমন কোনো অগ্রগতি সেখানে নাই। জলাবদ্ধতা নিরসনে শুধু নগর কর্তৃপক্ষ নয়, সাধারণকেও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে প্রায় 30% দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জায়গাটির বাজার মূল্য 200 কোটি টাকা বলে জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। জায়গাটি দখলমুক্ত করার পর সংরক্ষণের জন্য ট্রাস্টকে হস্তান্তর করা হয়েছে। এখানে নতুন মন্দির তৈরি করা হবে। রাজধানীর মতিঝিলের টয়নবী সার্কুলার রোডের প্রায় 30% এই জমিটির মালিক শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির। তবে গত কয়েক দশক ধরে বেদখল অবস্থায় ছিল জায়গাটি। বিভিন্ন সময়ে ক্রয় সূত্রে মালিকের ভুয়া কাগজ দেখিয়ে জায়গাটি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী একটি মহল। জমি উদ্ধারে জেলা প্রশাসনের কাছে আবেদন করে মন্দির কমিটি। তদন্তে বিষয়টি প্রমাণিত হয় শনিবার উদ্ধার অভিযান চালানো হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু পাকা এবং টিন শেড স্থাপনা। উচ্ছেদের পর জায়গাটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আবারও মন্দির নির্মাণ হবে বলে জানিয়েছে ট্রাস্ট। আমরা এই জায়গাটি অবৈধ দখলদারের উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে যে এই জায়গাটি আদৌ দেবত্ব সম্পত্তি কিনা, এই জায়গাটি উনি তদন্ত করেছেন এসিলেন্টের মাধ্যমে। তদন্ত করে উনি পেয়েছেন এটা অবৈধ, এটা দেবত্ব সম্পত্তি। আইনি লড়াই, প্রশাসনিক যেগুলো জটিলতা ছিল সেগুলি সম্পন্ন করে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডিএমপির সহায়তায় মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দিচ্ছেন। প্রশাসন বলছে সনাতন ধর্মমতে দেবদেবীর জন্য উৎসর্গ করা সম্পদকে দেবত্ব সম্পত্তি বলে। এটিকেও ব্যক্তিগতভাবে ভোগ দখল করতে পারবে না। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি মূল্যে এখানে দোকান করতেছেন, বলে যে স্যার আমরা এটা বহু বছর যাবত করে আসতেছি। অ্যাকচুয়ালি তাদের কোনো মালিকানা নাই, তারা এমনিতেই অবৈধভাবে অনেক দিন যাবত করে আসতেছে, অভ্যস্ততায় করতেছেন। তো তারপরে তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি। আর আমি গত পরশু দিনও একবার এসে এই জায়গাটা সরজমিনে পরিদর্শন করে গিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকা স্যারের সামগ্রিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। ভবিষ্যতে যাতে জায়গাটি আর কেউ দখল করতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাত এখন ব্যাপক দুরবস্থার মধ্যে রয়েছে। এই খাতে টাকা নেই, ডলারও নেই বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
আর্থিক খাতের সবচেয়ে বেশি তথ্য লুকানো হচ্ছে বলেও মনে করেন তিনি। শনিবার ইকোনমিক রিপোর্টার্স আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির রপ্তানি তথ্যের হিসাবে গরমিল দেখা দিলে তা নিয়ে সমালোচনা শুরু হয়। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন করে দিলে দুই হিসেবের পার্থক্য দাঁড়ায় $1,380 কোটি। দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ নিয়ে আয়োজিত সেমিনারে আহসান এইচ মনসুর বলেন, দেশের আর্থিক খাতের বেশিরভাগ তথ্যেই ভুল রয়েছে, তাই এ খাতে সবচেয়ে বেশি তথ্য লুকানো হচ্ছে বলে অভিযোগ তার। আর্থিক খাতে সবচেয়ে বেশি ডাটা রিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন, যেটা হওয়ার কথা না, যেটা সবচেয়ে স্বচ্ছ হওয়ার কথা, সেই খাতেই সবচেয়ে বেশি অস্বচ্ছ অ্যাকাউন্টিং আছে। টাকাও নাই, ডলারও নাই, এই যে একটা অবস্থাটা, আমার টাকার দাম থাকতো সেটাও নাই, আবার ডলার সেটাও নেই। আহসান এইচ মনসুর বলেন, গত কয়েক বছর ধরেই অস্বস্তিতে আছে দেশের ব্যাংকিং খাত, যেখানে সাধারণ মানুষ আমানত নিয়ে নিশ্চয়তা পাচ্ছে না, পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এর ফলে অর্থনীতির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিয়ে সচল করার প্রয়োজন নেই। ব্যাংকগুলোকে যে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে সেটাকে কমিয়ে ফেলতে হবে বা বন্ধ করে দিতে হবে। অচল ব্যাংকে সচল রাখার দরকার নাই এইভাবে টাকা চাপিয়ে, এটা সলিউশন না, এটা হচ্ছে মলম দেওয়ার মতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় 10% খেলাপি ঋণ, যদিও এই অর্থনীতিবিদের মতে খেলাপি ঋণের হার প্রায় 25%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর, সেই গাজীপুরে বড় পাইকারি জৈনা বাজারে জমে উঠেছে কাঁঠালের বেচাকেনা। পাইকাররা সুলভ মূল্যে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। ক্রেতারা বলছেন, পরিবহন খরচ ও ইজারাদারদের টাকা দেওয়ার পর খুচরা পর্যায়ে কম লাভ হয়। বাগান মালিকদের দাবি, সরকারি উদ্যোগে কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হলে কাঁঠাল চাষে আগ্রহী হবেন চাষিরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের পাইকারি বাজার জৈনা বাজার। প্রতি বছরের ন্যায় এবার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে বসেছে কাঁঠালের বাজার। কাঁঠালের স্বাদ ও গন্ধে অতুলনীয় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকাররা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাজারে অন্তত 30 থেকে 40টি পাইকারি মোকামের মাধ্যমে ছোট বড় কাঁঠাল হাতবদল হয়ে থাকে। আকার ও মানভেদে প্রতিটি কাঁঠাল 50 টাকা থেকে শুরু করে 250 টাকায় বিক্রি হচ্ছে এই বাজারে। চিটাগাং থেকে, নোয়াখালীর থেকে, কুমিল্লার থেকে আইসা এখান থেকে নিয়ে যায়। জয়না বাজার বাংলাদেশের লাগি শ্রেষ্ঠ বিখ্যাত কাঁঠাল। তবে পাইকাররা বলছেন, পরিবহন খরচ, মজুরি ও বাজারের ইজারাদারদের টাকা পরিশোধের পর খুচরা পর্যায়ে কম লাভ হয় তাদের। ব্যাপারে কিনতে গেলে আরতদারি আছে, খাজনা আছে, লেবার আছে, এখানে তুলিয়া দেয় কুলিরা, এখানে অনেক টাকা খরচ হয়ে যায়। বাগান মালিকদের দাবি, শ্রীপুরের কাঁঠাল গুণগত মান ও স্বাদের জন্য বিখ্যাত। কাঁঠাল সংরক্ষণে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তাদের। এমন পরিমাণ কাঁঠাল উঠে এই কাঁঠালগুলো সংরক্ষণ করা যাচ্ছে না, কারণ পচে যায়, পচে গেলে কাঁঠালগুলো তো নষ্ট হয়ে যায়, তো এটা সময় মতো বিক্রি করা যায় না অনেক সময়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষকরা। এফএওর অর্থায়নে একটি প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট হিসাবে তারা কাজ করছে, সেই হিসাবে বাংলাদেশের প্রোডাক্ট তারা কাঁঠালকে সিলেকশন করছে। আমাদের দাবি যে এখানে একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্লাস একটি সংরক্ষণাগার যাতে এখানে তৈরি করে। গাজীপুরের 5 উপজেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।